গুজরাতের একটা ছোট্ট গ্রামে চন্দু একটা সবজির দোকানে কাজ করত, কিন্তু মালিক সব সময় ওর নিন্দা করত, যার কারণে চন্দু খুবই চিন্তিত থাকত। সারাদিন শুয়ে বসে থাকে, অপদার্থ কোথাকার, কোনো কাজ বাজ তো করেই না, শুধু শুধু আমার টাকাগুলো খাচ্ছে। না মালিক, এমন ব্যাপার নয় তো, আমি তো অনেক মন দিয়ে পরিশ্রম করি। আচ্ছা, কই আমাকে একটু বলো তো যে তুমি কি পরিশ্রম করো? মালিক, আমি সকালবেলায় উঠে সবার প্রথমে সবজি বাজারে গিয়ে ট্রাকওয়ালার কাছ থেকে সবজি নিয়ে আসি, তারপর গোদামে গিয়ে ওই সবজিগুলোকে পরিষ্কার করি, তারপর আলাদা আলাদা করে ভালো করে বস্তায় রাখি, তারপরে ঠেলা গাড়ি নিয়ে বাজারে গিয়ে সবজি বিক্রি করার জন্য ঘুরে বেড়াই আমি। আরে ঘুরলে কি হবে, হ্যাঁ? সবজি তো বিক্রি করতে হবে, তাই না? আরে সেই কাজটাই তো আমি করি মালিক। যদি সবজি বিক্রি না হয় তাহলে তো ঠেলা গাড়ি খালি হতো না। 2 টাকার কাজ করে না বেটা, আর বড় বড় কথা বলে শুধু। কাঁচির থেকেও বেশি কথা চলে তোমার, বুঝেছো? আমি তো আপনাকে শুধু সেই কথাই বললাম যেটা আপনি জিজ্ঞাসা করলেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও এখান থেকে, আর ঠেলা গাড়িটা সামলাও, না হলে লোকেরা এসে সবজি টবজি খেয়ে নেবে। যাও যাও, আর যদি এরকমটা হয় না তাহলে এই মাসের টাকা তোমাকে দেবো না, হ্যাঁ বুঝেছো? চন্দু কিছু বলতো না আর চুপচাপ ওখান থেকে চলে যেত। চন্দু নিজে ঠেলা নিত আর জল খাবার না করেই সবজি বিক্রি করতে চলে যেত। সবজি নিয়ে না, টাটকা টাটকা সবজি নিয়ে না। মমতা আর সুনিতা দুজনই একটা একটা ব্যাগ নিয়ে চন্দুর কাছে সবজি কেনার জন্য বাড়ির বাইরে আসে। নমস্কার দিদি, কেমন আছেন আপনি? আমি ঠিক আছি চন্দু, তুমি কেমন আছো? আর কি যে বলি দিদি, মালিক সব সময় আমাকে বকবক করেন, বড্ড জ্বালা। আমি তো সততার সাথে আমার কাজগুলো করি, সারা দিনে যা রোজগার হয় সব মালিককে দিয়ে দিই, কিন্তু মালিক এই কথা কিছুতেই বোঝে না। তক্ষুনি পেছন থেকে ওনার মালিক আসে আর উনি চন্দুর কথা শুনে নেয়। আচ্ছা, তাহলে তুই এখন লোকেদের কাছে আমার নামে নালিশ করছিস তো? একে আমি তোর মতন একটা অশিক্ষিত লোককে আমার এখানে কাজে রেখেছি, আর তুই লোকেদের কাছে আমার নামেই নালিশ করছিস তো? এই না মালিক, আমি আপনার নামে নালিশ করিনি তো। আচ্ছা, তাহলে তুই এখন আমার সামনে মিথ্যে কথা বলছিস। আমি নিজে কানে শুনেছি যে তুই আমার ব্যাপারে কি কি বলছিলি, তখন সামনেই অবস্থা, তখন আমি না থাকলে তুই যে কি বলিস কে জানে। আজ থেকে তুই আমার বাড়িতে আসবি না, আর আমার এই ঠেলা গাড়ি গোদামে জমা করে দিস। হ্যাঁ, কিন্তু মালিক, আমি সারা মাস কাজ করেছি, আমার মাইনেটা তো দিন। মাইনের বদলে তোর এই ঠেলা গাড়ি তুই নিজের কাছেই রেখে দে, আমার আর লাগবে না তোর এই কুপয়া ঠেলা গাড়িটা, আর তোর মাইনে পাবি না তুই। মালিক ওখান থেকে চলে যায় আর চন্দু কাজ থেকে বেরিয়ে যাওয়ার কারণে কাঁদতে শুরু করে। কাঁদছো কেন চন্দু? তোমাকে মালিক কাজ থেকে বার করেছে তো কি হলো, তুমি নিজের কাজ শুরু করে দাও, এমনিতেও অন্য কারোর ভরসায় কতদিন থাকবে? মমতার কথা শুনে চন্দুর আত্মসাহস বেড়ে যায়। ও ঠেলার সমস্ত সবজি বিক্রি করে আর তার থেকে পয়সা জমা করে পরের দিন আবার সবজি কেনার কথা ভাবে। কাজ তো আমি করে ফেলবো, কিন্তু কোথায় থাকবো? যখন চন্দু কোনো কিছু বুঝতে পারে না আর অনেক রাত হয়ে যায়, তখন সে রাতে নিজের ঠেলাতেই ঘুমিয়ে পড়ে আর ও গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। আরে এত রাত্রে আবার কে এলো? কেন আমাকে বিরক্ত করছো ভাই? তখনই বিদ্যুৎ চমকায় আর খুব মুষলধার বৃষ্টি শুরু হয়ে যায়। চন্দু কোথাও কোনো ছাদ খুঁজে পায় না, সেই কারণে সে ঠেলার নিচে বসে যায়। গলির সমস্ত কুকুররা একটা দোকানের নিচে বসে পড়ে আর দোকানের লোকেরা তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এই সব চন্দু ঠেলার নিচে বসে দেখতে পায় আর ও সেই কুকুরগুলোকে নিজের ঠেলার নিচে চলে আসে। আসো টমি, আমার সাথে চলো, আমার ঠেলা গাড়ির নিচে বারিশ না থামা পর্যন্ত তোমরা ওখানেই বসতে পারো। সমস্ত কুকুররা চন্দুর ঠেলার নিচে আশ্রয় নেয়। চন্দু দেখতে পায় যে একটা অসুস্থ বুড়ো কুকুর ঠান্ডার কারণে কাঁপছে। সে নিজের গামছা বার করে আর সেই কুকুরের শরীরে দিয়ে দেয়। কুকুরটা যেন চোখ দিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছিল। তক্ষুনি বিদ্যুৎ চমকায় আর ভৈরব দেবতা প্রকট হন। তোমার মনে খুব দয়া দেখছি, তোমার কাছে নিজেরই থাকার কোনো বাড়ি নেই, আর তুমি এই অসহায় প্রাণীগুলোকে সাহারা দেওয়ার সাহস দেখিয়েছো। হ্যাঁ ঈশ্বর, এই অসহায় প্রাণীগুলো বলতে পারে না, কিন্তু আমি তো মানুষ, আমি বুঝতে পেরে গেছি যে এদেরও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু উপায় তো করতে হবে। সেই জন্য আমি এদেরকে আমার ঠেলা গাড়ির তলাতে সাহারা দিলাম। কুকুররা হলো আমার বাহন,
আর ওরা খুব সৎ হয়। তুমি আমার বাহনকে সহযোগিতা করেছো। বলো তোমার কি চাই? হে প্রভু, আমি গরিব মানুষ, সবজি বিক্রি করে আমি আমার পরিবারকে চালাই। আমার কাছে বাঁচার জন্য সব কিছুই তো রয়েছে, শুধু রাত কাটানোর জন্য একটা বাড়ি নেই। যে ঠেলা গাড়িতে তুমি অন্যকে সাহারা দিয়েছো, সেই ঠেলা গাড়ি এখন তোমাকেও সাহারা দেবে। আজকের পর থেকে তোমার এই ঠেলা গাড়ি রাতে একটা বিলাসবহুল বাড়ি হয়ে যাবে, যাতে জীবন কাটানোর জন্য সমস্ত সুখ সুবিধা থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু, আমি এর জন্য আপনার কাছে কৃতজ্ঞ থাকিব। চন্দু বরদান পাওয়ার পর ভৈরব দেবতা ওখান থেকে অদৃশ্য হন, আর চন্দুর ঠেলা একটা আলিশান জাদুই ঘরে পরিবর্তিত হয়। চন্দু সমস্ত কুকুরদের নিয়ে সেই ঘরের ভেতরে চলে যায়, আর টেবিলের ওপর রাখা রুটি কুকুরকে খাওয়ার জন্য দিয়ে দেয়। এই নাও, রুটিগুলো খেয়ে নাও। সমস্ত কুকুররা খুব শখ করে খাবার খায়, আর এখন চন্দু নিজেও ওখানে রেখে দেওয়া খাবার খায় আর ঘুমানোর জন্য চলে যায়। পরের দিন যখন চন্দুর মালিক এই কথাটা জানতে পারেন যে চন্দুর ঠেলা একটা জাদুই ঘরে পরিবর্তিত হয়েছে, তখন উনি কিছু গুন্ডাদের নিয়ে চন্দুর ঠেলা নেওয়ার জন্য চলে যায়। ভালোই হয়েছে তোর সাথে এখানে দেখা হয়েছে আমার। আপনি তো আমাকে কাজ থেকে বের করে দিয়েছিলেন, এখন আমায় কেন খুঁজছিলেন? তোর কাছে আমার ঠেলা গাড়িটা আছে না, আমাকে আমার ঠেলা গাড়ি ফিরিয়ে দে। ওই ঠেলা গাড়িটা আপনার নয়, ওটা এখন আমার ঠেলা গাড়ি। আর এমনিতেও আপনি আমাকে আমার মাসের মাইনেটা দেননি। চুপচাপ আমাকে আমার ঠেলা গাড়ি ফিরিয়ে দে, না হলে তোকে ছাড়বো না। দেখতে পাচ্ছিস তো আমার লোকগুলোকে? হ্যাঁ, ওরা দুজন মিলে তোর হাড় গোড় ভেঙে দেবে। সে আপনি যাই করুন না কেন, আমি ঠেলা গাড়ি আর কখনোই আপনাকে দেব না। মালিক নিজের লোকেদেরকে চন্দুকে মারার জন্য ইশারা করেন। মালিকের আদেশ পেয়ে সমস্ত গুন্ডারা চন্দুকে মারার জন্য লাঠি নিয়ে এগিয়ে যায়। ওদের মধ্যে থেকে একটা লোক চন্দুর ওপরে লাঠি মারে। এটা তোমরা একেবারেই ঠিক করছো না, এর শাস্তি তোমরা অবশ্যই পাবে। ওই গুন্ডারা চন্দুর কথা শোনে না আর তাকে পিটাতে শুরু করে। তক্ষুনি ওই কুকুরগুলো, যেই কুকুরগুলোকে ঠেলার নিচে চন্দু শরণ দিয়েছিল, ওরা এইসব দেখে নেয় আর জোরে জোরে চিৎকার শুরু করে। যখন গুন্ডারা চন্দুকে পেটানো বন্ধ করে না, তখন কুকুররা দৌড়ে চলে আসে। কুকুররা ওই গুন্ডাদের পায়ে দাঁত দিয়ে কেটে ফেলে। আমার পা, বাঁচাও বাঁচাও! কুকুরের কাটার ভয়ে সমস্ত গুন্ডা আর মালিক ওখান থেকে পালিয়ে যায়। আমি তো ভাবতাম এই শহরে আমার আর কেউ নেই, কিন্তু আমার আসল বন্ধু হলো তোমরা। আজকের পর থেকে তোমরা সবসময় আমার সাথে থাকবে। পরের দিন সকাল হওয়ার পর ঘর গায়েব হয়ে আবার ঠেলায় পরিণত হয়, আর চন্দু এখন সেই জাদুই ঠেলায় সবজি বিক্রি করার জন্য গ্রামে গ্রামে ঘুরতে শুরু করে। রামপুর নামের একটা গ্রাম ছিল, সেখানে কিষান ওর মেয়ে মিতার সঙ্গে থাকতো। কিষানের দুটো পা নষ্ট হয়ে গেছিল, ওর কাছে নিজের কোনো বাড়ি ছিল না। একটা গাছের সাহায্যে তিরপল লাগিয়ে ইস্ত্রি করে নিজেদের জীবন কাটাচ্ছিল। একদিন খুব জোর ঝড় বৃষ্টি হয় আর ওর তিরপল উড়ে যায়, আর তারপর বাবা সব কাপড় ভিজে গেছে, আর আমাদের উপরে যেটুকু ছাদ ছিল ওটা উড়ে গেল। এবার আমরা কি করব? বাবু তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, ধৈর্য রাখো। যার কপালে যত কষ্ট আছে সেটা তো সইতে হয়, আর যদি তার কপালে খুশি থাকে তাহলে সেটা সে পায়। এখন চুপ করো আর এই কাপড় দিয়ে আসো, আর টাকাও নিয়ে এসো, নয়তো আজও না খেয়ে শুতে হবে। মিতা ভেজা কাপড় নিয়ে যায় আর লোকেদের কাপড় দিয়ে টাকা চায়, কিন্তু কেউ ওকে টাকা দেয় না, সবাই ওকে তাড়িয়ে দেয়। মিতা কাঁদতে কাঁদতে এগোতে থাকে আর ভাবে, কেউ টাকা দিল না, শুধু মাহি ম্যাডামের কাপড় পরে আছে, হয়তো উনি কাপড় নেবার পরে আমাকে টাকা দেবেন। মিতার পাড়াতেই একজন মাহি নামের মহিলা থাকতো। উনি রোজ ওদের কাছে কাপড় ইস্ত্রি করাতো আর ঠিক সময়ে টাকাও দিয়ে দিত। মিতা কাপড় নিয়ে ওখানে যায়। মিতার মুখে কাপড় ছুঁড়ে মেরে বলে, নিয়ে যাও, এই কাপড় আরেকবার ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে এনো। ম্যাডাম, যদি কিছু টাকা পেতাম তাহলে। একে তো সব জামা ভিজিয়ে ফেলেছো, এখন আবার টাকাও চাই? আরে যাও, এখান থেকে কিচ্ছু পাবে না। মিতা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে যায়। ওখানে একটা নদীর ধারে বসে কাঁদতে থাকে আর বলে, এখন আমি কি করব?
কেউ টাকা দিল না, বাড়িতে খাবার কিছু নেই। এখন বাবাকে কি বলবো? হে ভগবান, এখন তুমি আমায় সাহায্য করো। মিতা কিছুক্ষণ ওখানেই বসে থাকে আর ওখানে থাকা বালি দিয়ে একটা ছোট্ট বাড়ি বানিয়ে বলে, ভগবান তোমার সত্যিকারের বাড়ি দিল না, তাই বালির বাড়ি বানিয়ে নি। তখনই মিতার চোখ নদীর বাইরে থাকা একটা মাছের ওপর যায়। মাছটা ছটফট করছিল। মিতা ওকে তুলে আবার জলে ছেড়ে দেয়। তখনই একটা আলো চমকায় আর সামনে একটা পরী চলে আসে। মিতা, তুমি আমায় সাহায্য করে আমায় অভিশাপ মুক্ত করেছো। আমি একজন পরী ছিলাম, অভিশাপের জন্য আমি মাছ হয়ে গেছিলাম। আমি তোমাকে কিছু দিতে চাই, যদি তোমার কিছু লাগে তুমি চাইতে পারো। বলো, তোমার কি চাই? আমার কাছে বাড়ি নেই, আমার একটা বাড়ি চাই। পরী মিতাকে ওখানে বালির বাড়ি বানাতে দেখে ফেলেছিল। পরী ওই বালির বাড়ি দেখে ওটাকে বিশাল জাদুর বাড়ি বানিয়ে দিয়েছিল। আর ওই বাড়ি খুব মজবুত করে দেয় আর মিতাকে বলে, মিতা, এটা জাদুর বাড়ি, এর কাছে তুমি যা চাইবে তাই পাবে। আর এটা হাওয়াতে উড়তেও পারে, এতে রাখা জিনিসপত্র জাদু হয়ে যাবে। কিন্তু মনে রেখো, সব সময় অন্যদের জন্য চেও। এই কথা বলে পরী উধাও হয়ে যায়। মিতা ওই জাদুর বালির বাড়িকে আদেশ করে, আমাকে উড়িয়ে আমাদের পুরনো বাড়িতে নিয়ে চলো। গ্রামের সব লোকেরা উড়ন্ত বাড়িকে দেখে অবাক হয়ে যায়। বাবা অবাক হয়ে ওই বাড়িটা দেখতেই থাকে। আর তখনই ওখান থেকে মিতা বেরিয়ে আসে। বাবা ওকে দেখে আর জিজ্ঞাসা করে, এই এত বড় বালির বাড়ি তোমার কাছে কোথা থেকে এলো? আর এই বাড়ি কিভাবে হাওয়াতে উঠতে পারে? মিতা ওই বিশাল জাদুর বাড়ির কথা আর পরীদের কথা সব ওর বাবাকে খুলে বলে। সব কথা শুনে কিষাণ খুব খুশি হয়ে যায়। তারপরে ওরা দুজন কোনো লোভ ছাড়াই নিজেদের স্ত্রীর কাজ শুরু করে দেয়। এখন ওরা দুজন কাপড় দিতে কারোর বাড়ি যেত না, বরং নিজেদের ঘর উড়িয়ে নিজেদের সাথে নিয়ে যেত। আস্তে আস্তে দুজনের কাজ বেড়ে যায়। সব লোকেরা ওদের থেকে কাপড় ইস্ত্রি করাতে থাকে। আর একদিন, বাবা, আমি খুব খুশি, এখন শুধু নিজেরই না, অন্য গ্রামের লোকেরাও আমাদের কাছে ইস্ত্রি করাতে আসে। বাবু, আমিও খুশি। আমাদের এইভাবে কোনো অহংকার ছাড়া কাজ করতে হবে আর অন্যদের সাহায্য করতে হবে। কিষাণ আর মিতা দুজনেই ইস্ত্রির কাজ করছিল। তখনই এক গ্রামের লোক বাড়িতে আসে আর ওদের কাছে সাহায্য চায়। কি ব্যাপার? আমরা কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? কিষাণ ভাই, আমার বউয়ের বাচ্চা হবে, ওর শেষ মাস চলছে। ওকে নিয়ে খাল পাড়া করে ডাক্তারের কাজ করতে হবে। গ্রামের লোকেরা খালের রাস্তা বন্ধ করে রেখেছে, এখন আমি কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাব? ওখানে দাঁড়ানো মিতা এসব শুনছিল। তখনও বলে, কাকা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর ওরা তিনজন উড়ে খাল পাড়ে যায়, যেখানে ওই গাড়ি দাঁড়িয়েছিল। তারপর মিতা ওই গাড়িটাকে জাদুর বালির সাথে বেঁধে দেয় আর জাদুর বালির বাড়ি ওদের উড়িয়ে হাসপাতালে নিয়ে যায়। কাকা, এখন তুমি যাও আর গ্রামে ফিরে ভালো খবর শোনাও। এই কথা গ্রামের সবাই জেনে যায় যে কিভাবে ওই জাদুর বালির সাহায্যে মিতা আর ওর বাবা গ্রামের লোকেদের সাহায্য করছে। সবাই ওদের দুজনকে খুব সম্মান দিতে শুরু করে। একদিন ওদের মালিক মাহি, যে কিছুদিনের জন্য গ্রামের বাইরে গেছিল, যখন ও ফেরে তখন ওই বাড়ির ব্যাপারে সব শোনে। শুধু এই দুজনের প্রশংসাই শুনছি, এখন তো আমার কান পচে গেছে। ওই দুজনকে মজা দেখাচ্ছি আমি। তারপর মাহি লুকিয়ে ওই জাদু বালির বাড়িতে যায় আর ওখানে রাখা জামাগুলোকে ইস্ত্রি দিয়ে পোড়াবার চেষ্টা করছিল। কিন্তু সবকিছু উল্টো হতে থাকে। স্ত্রী ওকে পোড়াতে উঠে পড়ে লাগে। আরে আরে, এসব কি হচ্ছে? বাঁচাও বাঁচাও, কেউ তো বাঁচাও। ততক্ষণে মিতা আর কিষাণ দুজনেই চলে আসে আর স্ত্রীকে থামার আদেশ দেয়। আমায় ক্ষমা করে দাও, আমি সবসময় তোমাদের সাথে অন্যায় করেছি আর আজও হিংসাতে তোমার সব কাপড় পোড়াতে এসেছিলাম। তুমি এত ভালো যে তুমি আমার প্রাণ বাঁচালে। মালকিন, আপনি আপনার ভুল বুঝতে পারলেন, এটাই অনেক। আমাদের সব সময় অন্যদের সাহায্য করা উচিত, অন্যদের বিরক্ত করা না। এমনিতেও আমার বাবা বলে, আমাদের কপাল খুশি থাকলে আমরা সেটাই পাবো যেটা কেউ নিতে পারবে না।
বাবা মেয়ে দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরে আর এইভাবে কোনো লোভ ছাড়া অন্যদের সাহায্য করার জন্য ওই বিশাল জাদুর বালির বাড়িতে থাকতে থাকে। রামপুর নামের একটা গ্রাম ছিল। সেখানে কিষান ওর মেয়ে মিতার সঙ্গে থাকতো। কিষানের দুটো পা নষ্ট হয়ে গেছিল। ওর কাছে নিজের কোনো বাড়ি ছিল না। একটা গাছের সাহায্যে তিরপল লাগিয়ে ইস্ত্রি করে নিজেদের জীবন কাটাচ্ছিল। একদিন খুব জোর ঝড় বৃষ্টি হয় আর ওর তিরপল উড়ে যায়। আর তারপর বাবা সব কাপড় ভিজে গেছে আর আমাদের উপরে যেটুকু ছাদ ছিল ওটা উড়ে গেল। এবার আমরা কি করব? বাবু তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, ধৈর্য রাখো। যার কপালে যত কষ্ট আছে সেটা তো সইতে হয়, আর যদি তার কপালে খুশি থাকে তাহলে সেটা সে পায়। এখন চুপ করো আর এই কাপড় দিয়ে আসো আর টাকাও নিয়ে এসো, নয়তো আজও না খেয়ে শুতে হবে। মিতা ভেজা কাপড় নিয়ে যায় আর লোকেদের কাপড় দিয়ে টাকা চায়, কিন্তু কেউ ওকে টাকা দেয় না। সবাই ওকে তাড়িয়ে দেয়। মিতা কাঁদতে কাঁদতে এগোতে থাকে আর ভাবে, কেউ টাকা দিল না, শুধু মাহি ম্যাডামের কাপড় পরে আছে, হয়তো উনি কাপড় নেবার পরে আমাকে টাকা দেবেন। মিতার পাড়াতেই একজন মাহি নামের মহিলা থাকতো। উনি রোজ ওদের কাছে কাপড় ইস্ত্রি করাতো আর ঠিক সময়ে টাকাও দিয়ে দিত। মিতা কাপড় নিয়ে ওখানে যায়। মিতার মুখে কাপড় ছুঁড়ে মেরে বলে, নিয়ে যাও, এই কাপড় আরেকবার ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে এনো। ম্যাডাম যদি কিছু টাকা পেতাম তাহলে। একে তো সব জামা ভিজিয়ে ফেলেছো, এখন আবার টাকাও চাই? আরে যাও, এখান থেকে কিচ্ছু পাবে না। মিতা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে যায়। ওখানে একটা নদীর ধারে বসে কাঁদতে থাকে আর বলে, এখন আমি কি করব? কেউ টাকা দিল না, বাড়িতে খাবার কিছু নেই, এখন বাবাকে কি বলবো? হে ভগবান, এখন তুমি আমায় সাহায্য করো। মিতা কিছুক্ষণ ওখানেই বসে থাকে আর ওখানে থাকা বালি দিয়ে একটা ছোট্ট বাড়ি বানিয়ে বলে, ভগবান তোমার সত্যিকারের বাড়ি দিল না, তাই বালির বাড়ি বানিয়ে নি। তখনই মিতার চোখ নদীর বাইরে থাকা একটা মাছের ওপর যায়। মাছটা ছটফট করছিল। মিতা ওকে তুলে আবার জলে ছেড়ে দেয়। তখনই একটা আলো চমকায় আর সামনে একটা পরী চলে আসে। মিতা, তুমি আমায় সাহায্য করে আমায় অভিশাপ মুক্ত করেছো। আমি একজন পরী ছিলাম, অভিশাপের জন্য আমি মাছ হয়ে গেছিলাম। আমি তোমাকে কিছু দিতে চাই, যদি তোমার কিছু লাগে তুমি চাইতে পারো। বলো তোমার কি চাই? আমার কাছে বাড়ি নেই, আমার একটা বাড়ি চাই। পরী মিতাকে ওখানে বালির বাড়ি বানাতে দেখে ফেলেছিল। পরী ওই বালির বাড়ি দেখে ওটাকে বিশাল জাদুর বাড়ি বানিয়ে দিয়েছিল আর ওই বাড়ি খুব মজবুত করে দেয় আর মিতাকে বলে, মিতা এটা জাদুর বাড়ি, এর কাছে তুমি যা চাইবে তাই পাবে, আর এটা হাওয়াতে উড়তেও পারে। এতে রাখা জিনিসপত্র জাদু হয়ে যাবে, কিন্তু মনে রেখো সব সময় অন্যদের জন্য চেও। এই কথা বলে পরী উধাও হয়ে যায়। মিতা ওই জাদুর বালির বাড়িকে আদেশ করে, আমাকে উড়িয়ে আমাদের পুরনো বাড়িতে নিয়ে চলো। গ্রামের সব লোকেরা উড়ন্ত বাড়িকে দেখে অবাক হয়ে যায়। বাবা অবাক হয়ে ওই বাড়িটা দেখতেই থাকে আর তখনই ওখান থেকে মিতা বেরিয়ে আসে। বাবা ওকে দেখে আর জিজ্ঞাসা করে, এই এত বড় বালির বাড়ি তোমার কাছে কোথা থেকে এলো, আর এই বাড়ি কিভাবে হাওয়াতে উঠতে পারে? মিতা ওই বিশাল জাদুর বাড়ির কথা আর পরীদের কথা সব ওর বাবাকে খুলে বলে। সব কথা শুনে কিষান খুব খুশি হয়ে যায়। তারপরে ওরা দুজন কোনো লোভ ছাড়াই নিজেদের ইস্ত্রির কাজ শুরু করে দেয়। এখন ওরা দুজন কাপড় দিতে কারোর বাড়ি যেত না, বরং নিজেদের ঘর উড়িয়ে নিজেদের সাথে নিয়ে যেত। আস্তে আস্তে দুজনের কাজ বেড়ে যায়। সব লোকেরা ওদের থেকে কাপড় ইস্ত্রি করাতে থাকে। আর একদিন, বাবা আমি খুব খুশি, এখন শুধু নিজেরই না, অন্য গ্রামের লোকেরাও আমাদের কাছে ইস্ত্রি করাতে আসে। বাবু আমিও খুশি, আমাদের এইভাবে কোনো অহংকার ছাড়া কাজ করতে হবে আর অন্যদের সাহায্য করতে হবে। কিষান আর মিতা দুজনেই ইস্ত্রির কাজ করছিল। তখনই এক গ্রামের লোক বাড়িতে আসে আর ওদের কাছে সাহায্য চায়। কি ব্যাপার, আমরা কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? কিষান ভাই, আমার বউয়ের বাচ্চা হবে, ওর শেষ মাস চলছে,
ওকে নিয়ে খাল পাড়া করে ডাক্তারের কাজ করতে হবে। গ্রামের লোকেরা খালের রাস্তা বন্ধ করে রেখেছে, এখন আমি কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাব? ওখানে দাঁড়ানো মিতা এসব শুনছিল। তখনও বলে, কাকা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর ওরা তিনজন উড়ে খাল পাড়ে যায় যেখানে ওই গাড়ি দাঁড়িয়েছিল। তারপর মিতা ওই গাড়িটাকে জাদুর বালির সাথে বেঁধে দেয় আর জাদুর বালির বাড়ি ওদের উড়িয়ে হাসপাতালে নিয়ে যায়। কাকা এখন তুমি যাও আর গ্রামে ফিরে ভালো খবর শোনাও। এই কথা গ্রামের সবাই জেনে যায় যে কিভাবে ওই জাদুর বালির সাহায্যে মিতা আর ওর বাবা গ্রামের লোকেদের সাহায্য করছে। সবাই ওদের দুজনকে খুব সম্মান দিতে শুরু করে। একদিন ওদের মালিক মাহি যে কিছুদিনের জন্য গ্রামের বাইরে গেছিল, যখন ও ফেরে তখন ওই বাড়ির ব্যাপারে সব শোনে। শুধু এই দুজনের প্রশংসাই শুনছি, এখন তো আমার কান পচে গেছে। ওই দুজনকে মজা দেখাচ্ছি আমি। তারপর মাহি লুকিয়ে ওই জাদু বালির বাড়িতে যায় আর ওখানে রাখা জামাগুলোকে ইস্ত্রি দিয়ে পোড়াবার চেষ্টা করছিল, কিন্তু সবকিছু উল্টো হতে থাকে। ইস্ত্রি ওকে পোড়াতে উঠে পড়ে লাগে। আরে আরে এসব কি হচ্ছে? বাঁচাও বাঁচাও, কেউ তো বাঁচাও। ততক্ষণে মিতা আর কিষান দুজনেই চলে আসে আর ইস্ত্রিকে থামার আদেশ দেয়। আমায় ক্ষমা করে দাও, আমি সবসময় তোমাদের সাথে অন্যায় করেছি আর আজও হিংসাতে তোমার সব কাপড় পোড়াতে এসেছিলাম। তুমি এত ভালো যে তুমি আমার প্রাণ বাঁচালে। মালকিন, আপনি আপনার ভুল বুঝতে পারলেন, এটাই অনেক। আমাদের সব সময় অন্যদের সাহায্য করা উচিত, অন্যদের বিরক্ত করা না। এমনিতেও আমার বাবা বলে, আমাদের কপাল খুশি থাকলে আমরা সেটাই পাবো যেটা কেউ নিতে পারবে না। বাবা মেয়ে দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরে আর এইভাবে কোনো লোভ ছাড়া অন্যদের সাহায্য করার জন্য ওই বিশাল জাদুর বালির বাড়িতে থাকতে থাকে।